মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহ স্বজনের কাছে হস্তান্তর। হাসপাতালে নিভে গেল আরও 2 শিক্ষার্থীর প্রাণ, নিহত বেড়ে 34। 6 জনের অবস্থা আশঙ্কাজনক। যে নিধিকে পাবো আমাদের কোনো আশাই ছিল না। আমরা সিএমএইচে আমরা আনুমানিক বলছি যে এটা আমাদের নিধি হতে পারে। ও একদম পাবো না, এটা কখনো ভাবি নাই। একটা রাষ্ট্রে এই ধরনের প্লেন ক্রাশ করবে, সেইটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। গত 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে। সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। যুদ্ধ বিমান বিধ্বস্তে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। 2 জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, দলগুলো চাইলে আগে হতে পারে স্থানীয় ভোট, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা, দাবি এনসিপি নেতাদের। নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার করার আহ্বান। যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা মামলায় কারাগারের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তত্ত্বাবধায়ক নিয়ে রাষ্ট্রবিরোধী রায়েরও বিচার চান মির্জা ফখরুল। 15 বছরে আওয়ামী সন্ত্রাসী রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের সঙ্গে শহীদ আবরারের পরিবারের সাক্ষাৎ। এবং ব্রহ্মপুত্র নদের উপর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশের ক্ষতি হবে না, চীনের আশ্বাস পাওয়ার দাবি পররাষ্ট্র উপদেষ্টার। 11 আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এক হৃদয় বিদারক পরিবেশের তৈরি হয়। এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলোর পরিচয় শনাক্ত করা হয়। এদিকে মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। দগ্ধ ছোট্ট অনেক শিশু কাতরাচ্ছে হাসপাতালে, সুস্থতার অপেক্ষায় দিন গুনছেন তাদের স্বজনেরা। 3 দিন ধরে এই হাসপাতাল থেকে ও হাসপাতালে ছোটাছুটির পর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। মেয়ে নিধি ফিরছে তার আপনজনের কাছে, কিন্তু যেভাবে ফিরছে তা কোনো বাবা মা কল্পনাও করেন না। গত 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ সদস্যদের মধ্যে ডিএনএ বিশ্লেষণ করে 5টি মরদেহের পরিচয় শনাক্ত করে সিআইডি। বৃহস্পতিবার রাতে ঢাকা সিএমএইচের মর্গ থেকে হস্তান্তর প্রক্রিয়া শেষে নিধি, প্রিয়া, রাইসা, আফিয়া, সোনিয়ার লাশ একে একে হস্তান্তর করা হয়। 3 দিন পর সন্তানের পুড়ে যাওয়া দেহাবশেষ পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এদিন মাহাতাব রহমান ও মাহিয়া নামের 2 শিক্ষার্থীর মৃত্যু হয় বার্ন ইনস্টিটিউটে। সবার আগে জীবন, একটা রাষ্ট্রে এই ধরনের প্লেন ক্রাশ করবে, সেইটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দগ্ধের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে আসেন 4 সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। জরুরি চিকিৎসা সেবা দিতে সন্ধ্যায় আসে চীনের চিকিৎসক দল। রাতে সংবাদ সম্মেলন করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেখানে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন 42 জনের মধ্যে 13 জনের অবস্থা আশঙ্কাজনক। বাচ্চাদের জন্য, ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের এই বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। আহতদের খোঁজ নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। যুদ্ধবিমান বিধ্বস্তের 3 দিন পরও মাইলস্টোন ক্যাম্পাসে ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 3য় শ্রেণীর স্কাই শাখা, সেখানে পড়ে আছে ছোট্ট শিক্ষার্থীদের স্কুল ব্যাগ। দুর্ঘটনা কবলিত ক্লাসরুম ঘুরে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম।
বিমানটি এই স্থানে আঘাত হানার পরে ক্রল করে সরাসরি ক্লাস 3-র স্কাই শাখায় গিয়ে আঘাত হানে। এটি হচ্ছে ক্লাস 3 এবং তারপরে ক্লাস 3-র স্কাই শাখা, এরপরে ক্লাস 3-র স্কাউট শাখা। স্কাউটের পরে দোয়েল আছে, নিচতলায় মোট 6টি রুম রয়েছে। আঘাত হানার পরেই এটি আসলে আগুনে পুড়ে যায়। ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত মোট 2টি করে 6টি শাখা রয়েছে। করিডোরের কংক্রিটের যে দেয়াল রয়েছে সেই দেয়ালটি কিন্তু একেবারে বেঁকে গেছে। প্রত্যেকটি আসবাবপত্র, ইলেকট্রিক ফ্যান থেকে শুরু করে আসবাবপত্র যেগুলো রয়েছে সবগুলি কিন্তু পুড়ে গিয়ে একেবারে বলা যায় যে নষ্ট হয়ে গেছে এবং বেঁকে গেছে কংক্রিটের সরঞ্জামাদিগুলো। ভয়াবহতার যে চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। পুরো ভবনের কিন্তু একটি মাত্র এক্সিট পয়েন্ট, সেটি আসলে এই সিঁড়িটি, একটি মাত্র সিঁড়ি, এবং সিঁড়ি দিয়ে তারা আসলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং যারা আসলে ওই সময় বেরিয়ে যেতে পেরেছেন তারা মূলত বেঁচে গিয়েছেন এবং যারা পারেননি তাদের আসলে ভাগে কি ঘটেছে সেটি আসলে সর্বশেষ যে তদন্ত সেটি আসলে দেখা যাবে। শিক্ষার্থী, অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ সহ সবার চাওয়া এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, উত্তরা, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ গেছে একই পরিবারের 3 চাচাতো ভাইয়ের। সকালে দিয়াবাড়ির তারার ট্রেকে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব। এ সময় হতাহত পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাই, বন্ধু, খেলার সাথী তৃতীয় শ্রেণীর উমায়ের নূর আশিক, দ্বিতীয় শ্রেণীর বোরহান উদ্দিন বাপ্পি আর চতুর্থ শ্রেণীর শিশু মাহিদ হাসান আরিয়ান এখন পাশাপাশি কবরে শায়িত। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে একই পরিবারের 3 শিশুর প্রাণ। পিঠাপিঠি 3 চাচাতো ভাই আর হাসবে না, খেলবে না, একসঙ্গে যাবে না স্কুলে। টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়ে হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। শোকাস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। বাড়ির পাশেই শায়িত 3 শিশুর কবর জিয়ারত করেন। মহাসচিব বলেন, পুরো জাতির মতো শোকাহত বিএনপিও। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। পরে 3 শিশুসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য মোনাজাত করেন বিএনপি মহাসচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরিবর্তনটা করা হয়েছিল। ডক্টর আসিফ নজরুল জানান, বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 6 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। 6 সদস্য বিশিষ্ট কমিটি, এরা গোপালগঞ্জের যে ভায়োলেন্সটা হলো এখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজটা, এই ইনকোয়ারি এটা করবেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না রাজনৈতিক দলের প্রতীক। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তা রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার
নির্বাচনগুলো হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। কাউকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যকে তার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আটকের 12 ঘন্টার মধ্যে তার স্বজনদের জানানোর নতুন আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে পথসভায় একথা বলেছেন তারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা বৃহস্পতিবার পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের বিভিন্ন সড়কে পদযাত্রার পর পৌর মুক্ত মঞ্চে হয় পথসভা। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে নেতারা বলেন, বিমান বিধ্বস্তের ঘটনা পুঁজি করে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে। এদিন বিকেলে জুলাই পদযাত্রা পৌঁছায় হবিগঞ্জে। জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ঢল নামে সাধারণ জনতার। কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চলে স্লোগান। শহরের টাউন হল মোড়ে হয় পথসভা। সেখানে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও দুর্বৃত্তায়ন ও মুজিববাদী রাজনীতি শুরু হয়েছে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে। আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেই একতা, যেই সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে, দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 25তম দিনের কর্মসূচি শুরু হবে সুনামগঞ্জ শহরে পথসভার মধ্য দিয়ে। ওমর ফারুক, সময় সংবাদ। 15 বছরে আওয়ামী সন্ত্রাসী ও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন। বিকেলে যমুনায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আবরার হত্যা মামলার দ্রুত বিচার ও কুষ্টিয়ার গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানান মোহাম্মদ বরকতুল্লাহ। যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। যাত্রাবাড়ি থানায় করা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এর আগে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিকে আইন অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেয়া রায় ছিল রাষ্ট্রবিরোধী। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব। রায়টা তিনি শর্ট দিয়েছিলেন, সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই
জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। ব্রহ্মপুত্র নদের উপর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশের ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছে চীন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভারতের চিকিৎসক দল পাঠানোকে দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। শতাব্দীর সেরা প্রকল্প দাবি করা জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। তিব্বত অঞ্চলে ইয়ারলুং জাংপো নদীর নিম্নাঞ্চলে 5 ধাপে নির্মিত এই বাঁধ থেকে 30,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে উজানের এই দেশটি। তবে চীনের পৌষ মাসে সর্বনাশের শঙ্কা তৈরি হতে পারে ভারত আর বাংলাদেশের মতো ভাটি এলাকায়। আগে থেকেই এ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল বাংলাদেশ আর ভারত। তবে এই বাঁধে বাংলাদেশে পানির হিস্সা নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে চীন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। চীনের রাষ্ট্রদূত এসেছিলেন, আমার সাথে কথা বলেছেন, উনি আমাকে এক্সপ্লেন করেছেন যে তারা এটা ঠিক ওই যে একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার যেটা করার সিস্টেম ওইটাতে তারা যাচ্ছে না, এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন। অনেকটাই ওই কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন পানির প্রবাহটাকে, এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ভারত ও চীন। বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তৌহিদ হোসেন। ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। এদিকে মার্কিন ট্যারিফ প্রসঙ্গে জানতে চাইলে তা এখনো আলোচনাধীন বলে জানিয়েছেন উপদেষ্টা। নেগোসিয়েশন এখনো শেষ হয়নি, আপনারা জানেন সেটা। মাঝপথে আমি একটা কথা বলা উচিত হবে না যেটা কোনো সমস্যার সৃষ্টি করতে পারে নেগোসিয়েশন প্রসেসে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আষাঢ় মানেই তো ঝুম বৃষ্টি, খাল বিলে উপচে পড়া জলের ধারা। কিন্তু বর্ষার চিরচেনা রূপে এসেছে পরিবর্তন। বর্ষায় বৃষ্টিপাত হয়, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা প্রকৃতি আর প্রাণীকুলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘটেছে এই বিবর্তন, বলছেন আবহাওয়াবিদ। বর্ষাকাল মানেই তো স্নিগ্ধতা, প্রকৃতিতে সবুজের সমারোহ আর বৃষ্টির অঝোর ধারা। অথচ সেই বর্ষাকালেই কাঠ ফাটা রোদ আর ঘামে ভেজা অস্বস্তি। বর্ষার চিরচেনা রূপ যেন অনেকটাই ফিকে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত কয়েক বছর ধরে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। বৈশ্বিক উষ্ণায়ন, অপরিকল্পিত নগরায়ন এবং জলাশয় ভরাটের ফলে প্রকৃতির স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হচ্ছে। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। আবহাওয়াবিদ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এর প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হবে এবং এই লঘুচাপটা গ্র্যাজুয়ালি ইন্টেন্সিফাই হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি একটু একটু করে বেড়ে যাবে। প্রথমে যে বৃষ্টিটা বাড়বে বেসিক্যালি হচ্ছে আপনার চট্টগ্রাম ডিভিশন, সিলেট ডিভিশন, তারপর সারা দেশে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই সম্মিলিত পদক্ষেপ গ্রহণ জরুরি জানিয়ে বিশেষজ্ঞ বলছেন, প্রকৃতির এই বদলে যাওয়া রূপ স্থায়ীভাবে নেতিবাচক প্রভাব ফেলবে জীবনযাত্রায়। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনে 2025-27 মেয়াদে কার্যনির্বাহী পরিষদের 33টি পদে বিজয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচনে 610 জন ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন 453 জন, যার মধ্যে বাতিল হয় 24টি ভোট। মামলাসহ নানা প্রতিবন্ধকতায় আটকে ছিল কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচন। যদিও দীর্ঘ 16 বছর পর তা অনুষ্ঠিত হয় 5 ডিসেম্বর 2022 সালে। এরপর আবারও তা অনুষ্ঠিত হলো 2.5 বছর পরে।
রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলে 4:30 পর্যন্ত। এবার 33টি পদের বিপরীতে লড়ছেন মোট 38 জন প্রার্থী, যেখানে সম্মিলিত পরিষদ থেকে পূর্ণাঙ্গ প্যানেলে 33 জন জয়ী হয়েছেন। আগামী দিনে সারা বাংলাদেশে সকল কেবল অপারেটরদের জন্য আমার এই নির্বাচিত কমিটিকে সাথে নিয়ে কেবল অপারেটর সেক্টরে যে সমস্যাগুলো বিদ্যমান আছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব। সুন্দর একটা নির্বাচন আমরা দিতে পেরেছি এবং সবাই হাসি মুখে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর আমরা যারা বিজয়ী হয়েছি বা যারা বিজয়ী হতে পারেনি সবার প্রতি আমার শুভেচ্ছা। আমাদের যে কাজগুলো ছিল সেগুলা কিছু সম্ভব করেছি, কিছু অসমাপ্ত রয়েছে। এই অসমাপ্ত কাজগুলো আমরা যাতে সমাপ্ত করতে পারি। এদিকে দিন শেষে ভোটের কার্যক্রম স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজক কমিটি। যদিও 610 জনের মধ্যে ভোট দিয়েছেন 453 জন, যার মধ্যে বাতিল হয়েছে 24টি ভোট। সর্বোচ্চ ভোট যে পেয়েছেন এম রেজানুর রহমান রুমি 426 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন। সানোয়ার হোসেন দীপু চার্মিং ক্যাবেল টিভি নেটওয়ার্ক 425 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আগামী 26 তারিখে কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন সম্মিলিত পরিষদ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। রাশিয়ার আমুর প্রদেশে 49 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। সব আরোহীর মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার আন্তনভ AN-24 মডেলের বিমানটি টিন্ডা শহরের উদ্দেশ্যে যাত্রা করে বিধ্বস্তের আগে 570 কিলোমিটার দীর্ঘ এই রুটের শেষের দিকে হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটি পরে গন্তব্যস্থল থেকে 15 কিলোমিটার দূরে বিধ্বস্ত অবস্থায় বিমানটির সন্ধান মেলে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।